প্রিয় দর্শক, প্রতি শুক্রবার রাত 10টা মানে খেলার আড্ডা। স্বাগত সবাইকে। আপনাদের সাথে আছে আমি কনক মাহমুদ। দর্শক, যেমনটা শুনছিলেন, আগামীকালকে বছরের শেষ ফিফা ফ্রেন্ডলিটা খেলতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তাদের প্রতিপক্ষ মালদ্বীপ। প্রথম ম্যাচে বাংলাদেশ হেরেছিল 1-0 গোলে এবং সেই ম্যাচে বাংলাদেশ যে মিসগুলো করেছে, বিশেষ করে যে স্কোরিং সমস্যাটা দেখা দিয়েছে, ফিনিশিং সমস্যা, চিরাচরিত একটা সমস্যা বাংলাদেশের ফুটবলে, সেই সমস্যাটাই আবার এসেছে এবং ঘরের মাঠে বাংলাদেশ আনএক্সপেক্টেডলি মালদ্বীপের কাছে হেরেছে এবং সেই হারের পরে কিন্তু অনেক কথা হচ্ছে। সেই কথাগুলো আমরাও বলতে চাই যে কেন এমনটা হচ্ছে। আজকে আমাদের স্টুডিওতে এই বাংলাদেশ দলের এই ফুটবলের যে সমস্যাটা, যে স্কোরিং সমস্যাটা, সেটা কেন হচ্ছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। আমাদের কিছু প্রশ্ন থাকবে, সেই প্রশ্নগুলো হচ্ছে বাংলাদেশের ফুটবলে স্কোরিং সমস্যা প্রকট, সমাধান কোথায়, আর একই সাথে আমরা আলোচনা করব বছরের শেষ ফিফা ফ্রেন্ডলি বাংলাদেশের জয়টা আসবে কি। একই সাথে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের যিনি কোচ হাভিয়ার ক্যাবরেরা, তার জন্য কিন্তু এই ম্যাচটা, বিশেষ করে সিরিজটা খুব ইম্পর্টেন্ট ছিল তার ভবিষ্যতের জন্য। সেগুলো নিয়ে আলাপ হবে এবং নতুন কমিটি দায়িত্ব নিয়েছে ফুটবল ফেডারেশনে, সেগুলো নিয়ে আলাপ করার জন্য আজকে আমাদের স্টুডিওতে আছেন জাতীয় ফুটবল দলের দুজন সাবেক অধিনায়ক, দুজন খুব ভালো বন্ধু, জাহিদ হাসান এমিলি এবং একই সাথে আছেন মামুনুল ইসলাম। এই দুই সাবেক অধিনায়ক, তারা তাদের প্রাইম পয়েন্টে জাতীয় দলের নেতৃত্ব দিয়েছেন, তারা স্কোর করেছেন, তারা লিড করেছেন। এখন কেন বাংলাদেশের যে অবস্থাটা, এটাকে নেতৃত্বহীনতার কারণে নাকি সঠিক গাইডেন্সের সমস্যার কারণে, সেটাই জানতে চাচ্ছিলাম। শুরুতেই আমি একটু যেতে চাই জাহিদ হাসান এমিলির কাছে। কালকে ম্যাচ, মানে বছরের শেষ ম্যাচ বলা যায় হিসেবে, তো এই ম্যাচটা নিয়ে প্রত্যাশাটা কি? আমরা প্রথম ম্যাচটা দেখেছিলাম, এই যে সেকেন্ড ম্যাচটা, সেটা নিয়ে প্রত্যাশাটা কি? ধন্যবাদ আপনাকে। প্রত্যাশা তো অবশ্যই বাংলাদেশ, আপনি যেটা বলেছেন যে ফিফার লাস্ট ম্যাচ, ফিফা উইন্ডোতে লাস্ট ম্যাচ খেলবে সিজনের, অবশ্যই বাংলাদেশ যেন জয় দিয়ে শেষ করতে পারে, শেষটা যেন ভালো হয়। এবং যখন আপনি শেষটা ভালো করবেন, আপনার অতীতে যেটা হয়েছে সেগুলি কিন্তু মানুষ ভুলে যাবে। একটা জয় যখন আসে আর কি, তখন কিন্তু মানুষ যে হারগুলি থাকে, সেই হারগুলি কিন্তু মানুষ ভুলে যায়, সেটা কিন্তু সব ইভেন্টেই। তো আমি চাইবো অ্যাজ এ ফুটবলার হিসেবে অবশ্যই বাংলাদেশ দল আগামীকালকে মালদ্বীপকে হারাবে এবং জয় দিয়ে সেটা তাদের সিজন, ইন্টারন্যাশনাল সিজনটা শেষ করবে। বাট ইটস ভেরি ডিফিকাল্ট। ডিফিকাল্ট এই কারণে, আপনি যদি প্রথম ম্যাচটা দেখেন, আমি মাঠে বসে দেখেছি, আমরা ধরে নিয়েছিলাম যে বাংলাদেশ ম্যাচটা জিতবে এবং বাংলাদেশ কিন্তু শুরুটাও সেরকম করেছিল। বাট যেটা হয়েছে যে এই মালদ্বীপ আর আগের মালদ্বীপের ভিতরে কিন্তু কিছু ডিফারেন্স আছে। আপনি জানেন যে এই মালদ্বীপ দলটা কিন্তু লাস্ট 1 বছর ইন্টারন্যাশনাল কোনো ম্যাচ নেই, ঘরোয়া ফুটবল তাদের নিয়মিত না। অ্যাট দ্য সেম টাইম তারা শুধু তাদের এএফসি চ্যালেঞ্জ কাপে ক্লাব শুধু মাঝে এএফসি খেলেছে। সুতরাং ওইভাবে বিবেচনা করে কিন্তু আমরা শুরুতে ধরে নিয়েছিলাম যে বাংলাদেশ জিতবে এবং বাংলাদেশ কিন্তু খেলাটা সেভাবেই শুরু করেছিল। আপনি যদি দেখেন প্রথম দিকে যে সুযোগগুলি এসেছিল, এবং আপনার তো হেডলাইনে আছে যে বাংলাদেশ আসলে কেন হারছে, কেন গোল মিস হয়েছে, তো এইগুলি তো আসলে পরে আলোচনা হবে। বাট আমার কাছে মনে হচ্ছে যে আপনি ম্যাচ জিততে গেলে যে কাজগুলি করতে হবে, নট অনলি স্কোরিং, আপনি তো গোল যে কনসিড করেছেন যেটা, সেটাও তো আপনার দেখতে হবে। এখন গোল করতে পারেন নাই, আপনি যদি গোল খেয়ে যান তখন ম্যাচ হারবেন, আর আপনি যদি গোল কনসিড না করতেন ম্যাচটা কিন্তু ড্র হতো। বাট ওই দিক থেকে হয়তো আমরা পরে আলোচনা করবো। বাট আপনি যে গোলটা খেয়েছেন সেটা কিন্তু বিশাল একটা কোশ্চেন ছিল ওখানে, এটা নিয়ে কিন্তু আমরা অনেকেই হয়তো ভুলে গিয়েছি বা কথা বলছি না। আর যে গোলটা খেয়েছে এটা কিন্তু মালদ্বীপের একটা সেট পিস থেকে করছে এবং তাদের কিন্তু খুব ভালো একটা গেম প্ল্যান ছিল। বাট বাংলাদেশ সেই গেম প্ল্যানটা ধরতে পারেনি। আপনি যখন দেখবেন যে হামজা যখন বলটা সেট পিসের জন্য ওখানে বসিয়েছে, আলিফ হাসি কিন্তু তার সাথে তখন কথা বলে আসছে ওখান থেকে কিন্তু সে আস্তে আস্তে এসে কিন্তু ওই জায়গাটা, যে গ্যাপটা দেখেছে, ওখানে কিন্তু সে দাঁড়িয়ে গেছে এবং সেট পিস ডেলিভারিড ওখানে আছে। সুতরাং এগুলি কিন্তু তাদের একটা গেম প্ল্যান অংশ। আপনি কিন্তু এরকম বহুত সেট পিস আপনি পেয়েছেন, কর্নার পেয়েছেন, বাট আপনি কিন্তু কোনো কিছু এক্সিকিউট করতে পারেননি। সুতরাং আমাদের এতদিন পরেও আসলে আমরা এই জিনিসগুলি কেন, আমাদের এই ল্যাকিংসগুলি থাকবে, এটা কিন্তু এই জিনিসগুলি থেকে যদি আপনি বেরোয় না আসতে পারেন, আমরা সবসময় শুধু এই আলোচনাগুলিই করব, কোনো সমাধান হবে না। সুতরাং ফুটবল এখন অনেক ক্যালকুলেটিভ হয়ে গেছে, সারা পৃথিবীর এখন ফুটবল অনেক চেঞ্জ আসছে। মানুষ খেলার পরে আসলে ভিডিও অ্যানালিস্ট করে কোথায় প্রবলেম থাকে, এইগুলি যদি আপনি এখনও পিছিয়ে থাকেন, আপনি মালদ্বীপ কেন, আপনি ভুটানের সাথেও কয়েকদিন আগে হেরে আসছেন। আমি আসলে প্লেয়ারদের আগামীকালকে ম্যাচ তেমন কোনো করতে চাই না। আমি চাই যে বাংলাদেশ দল আগামীকালকে মোটিভেটেড হোক, বাট বাংলাদেশের মেন্টালি তো একটা তাদের ডিজাস্টার হয়েছে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আপনাকে বের হয়ে আসলে যে কাজগুলি করতে হবে সেটা আগামীকালকে প্লেয়ারদেরই করতে হবে। আমরা কথা বলবো, বাট মেন কাজটা কিন্তু প্লেয়ারদের করতে হবে। সুতরাং আমি চাইবো আগামীকালকে বাংলাদেশ দল তাদের খেলার বাইরে একটা জায়গা রয়েছে, সেটা হলো মেন্টাল স্ট্রেংথের খেলা, যে দেশের জন্য খেলবো, দেশের জন্য ডেডিকেশন দেখাতে হবে। আমার কাছে মনে হচ্ছে যে এই দলটার ভিতরে কিছু প্লেয়ারের সেই ডেডিকেশন অভাব রয়েছে এবং আমি মাঠে বসে দেখছিলাম, স্পেশালি গোলকিপারের পজিশনের কথা বলি, যে এই লেভেলে আপনি এই ধরনের মিস্টেক কখনোই করতে পারবেন না। অ্যাট দ্য সেম টাইম
গোলকিপারই কিন্তু শুরুতেই আসলে পুরো টিমকেই কিন্তু আমার কাছে মনে হয়েছে যে সে একটা ব্যাকফুটে নিয়ে গেছে, কারণ এই ধরনের মিস্টেক যখন করবেন পুরো টিমের উপরে কিন্তু ওই এফেক্ট হবে, এবং হোল দ্য ম্যাচ কিন্তু সেটাই হয়েছে। এবং যে গোলটা কনসিড করেছে সেখানেও কিন্তু তার একটা অ্যাবসেন্ট ছিল, সে ওই ছোটো বক্সের ভিতরে যখন বল আসবে আমাদের ফুটবলের ভাষা আছে সেটা গোলকিপারকে নিতে হবে। সুতরাং ডিটেলস এগুলো হয়তো কোচ আলোচনা করবে। আমার কাছে মনে হচ্ছে এই দিকগুলি যদি কালকে বাংলাদেশ দল ঠিক করতে পারে তাহলে জিতবে। মামুনুল, আমরা একটু ম্যাচ নিয়ে আলোচনা করতে চাইছিলাম। এমিলি ভাই অনেক কিছু কভার করে ফেলেছেন, বাট আমরা একটা জিনিস দেখেছি যে হাভিয়ার ক্যাবরেরা তিনি একটা যেই ট্যাকটিক্সে খেলাচ্ছেন, আমি জানি না এটা ওই ট্যাকটিক্সের পার্ট কিনা, মানে প্লেয়াররা উইং দিয়ে ঢুকছেন কিন্তু তারা বেশিরভাগ ক্ষেত্রে কাটব্যাকগুলো করছেন, কিন্তু তারা দেখছেন না যে যিনি রিসিভ করবেন সে রিসিভার কোথায় আছেন, কিংবা যিনি রিসিভার তিনি আসলে গ্যাপটাই নিতে পারছেন না। মানে কেন এমনটা হচ্ছে? মানে ফুটবলের বেসিকের মধ্যেই তো পড়ে যে আমাকে স্পেসটা ক্রিয়েট করতে হবে, মানে কেন আমরা এই স্পেসটা ক্রিয়েট করতে পারছি না? দেখেন, একটা টিমে যখন নাম্বার 9-এর অভাব থাকে, আসলে ফার্স্টে শেপ হচ্ছিল 4-4-2 খেলতেছে, 4-4-2 ডায়মন্ড শেপের, আপনার ডায়মন্ড শেপ দিয়ে আমরা স্টার্ট করি। ডায়মন্ড শেপের 4-4-2-তে আমাদের কিন্তু স্ট্রাইকার ফাহিম আর রাকিব, তারপরেও দেখবেন যে ফাহিম আর রাকিবের পজিশন কই থাকে, উইংয়ে থাকে বেশিরভাগ টাইমে। এবং যদি রাইট উইং থেকে রাকিব ক্রস করে ফাহিমের জায়গায় আসতে পারে না, মুরসালিন পিচ থেকে আসে, অনেক সময় ওপেন ছিল, ওই ওপেনগুলিতে কাটব্যাকে তার কাছে বল একটা থেকে দুইটা আসছে, আরও একটা দুইটা আসলে নিচে সে ভালো ফিনিশ করতে পারতো। ফার্স্ট হাফে দুইটা সুযোগ সেম ফাহিমের সাইড যখন অ্যাটাক হয় রাকিব কিন্তু উইংয়েই থাকে। তো 4-4-2-তে যে আমাদের যে নাম্বার 9-এর একটা গ্যাপ থাকে, যে নাম্বার 9-এর একটা গ্যাপ সবসময় থেকেই থাকে, এবং ওই জায়গায় নাম্বার 9 টিমের প্লেয়ার থাকা অবস্থায় কিন্তু আপনার নাম্বার 9 ইমনকে নামিয়েছেন, কিন্তু ইমন কিন্তু উইঙ্গেরই প্লেয়ার। ঘুরে ফিরে আমাদের স্ট্রাইকারগুলিতে উইঙ্গের প্লেয়ারগুলিই খেলতেছে। আমার মনে হয় যে নাম্বার 9-এর অভাবটা এই ম্যাচে পুরোপুরি দেখা গিয়েছে। অভাব যে নাম্বার 9 না থাকলে আপনি স্কোর করতে না পারলে যে প্রবলেমগুলো, আপনি অনেক সুযোগ পেয়েছেন বাট আপনি আসলে ফিনিশ করতে পারেন নাই। ইন্টারন্যাশনাল লেভেলে এ ধরনের সুযোগ কেউ দিবে না। একটু আগে এমিলি বলছে মালদ্বীপ 1 বছর ফুটবলের বাইরে, তাহলে আপনি যে সুযোগগুলি পেয়েছেন ওই সুযোগের যদি একটা যদি অ্যাভেল করতে পারেন, আপনার মোরালি কোন জায়গায় যাবে? আর মালদ্বীপ কী করেছে, এমন একটা আমাদের একটা বাজে ফাউল এবং একটা বাজে ম্যান মার্কিং, এভরিথিং সব কিছু মিলে ম্যান মার্কিং কিন্তু থ্রু আউট দ্য ম্যাচ আমরা প্রায় সময় দেখেছি যে তাদের ম্যান ফ্রি ছিল না। এটাই বললাম যে আপনার সেট পিসে এই ধরনের গোল আপনি রিসিভ করবেন, ওই জায়গায় ফাউল, ওরা যে কোনো ইন্টারন্যাশনাল ম্যাচে আপনি ওই জায়গায় ফাউলগুলি 70% গোল ধরা যায়। তো আপনি তার মধ্যে ম্যান মার্কিং ছিল না, সব কিছু মিলে এটা একটা ধরেন গেমের আপনি মিস্টেক করলেন, বাট রিকভার করার তো সময় আছে। সর্বপ্রথম আমি বলবো যে আমাদের হোমে খেলা, আমরা সাপোর্টটা নিব কেমনে দর্শকদের থেকে? আমাদের ফুল স্টেডিয়ামে কোনো দর্শক ছিল না, দুঃখের বিষয় হলো এটা, হোম আমাদের। তাহলে এই যে মোরালে কিছু স্ট্রেংথ কাজ, এই যুগ থেকে আমরা অনেক দূর পিছিয়ে চলে গেছি। এটা অনেকে শুনতে খারাপ লাগে, এটা কিন্তু আসলে বাস্তবতা যে আপনি যখন একটা টিমে এত ভালো ফুটবল খেলবেন 90 মিনিটস, যে আপনি ট্রাই করতেছেন, কার শক্তিতে ট্রাই করবেন? অল সাপোর্টার। আমরা ওখানে ফার্স্ট স্টার্টিংটা আমরা ওখানে স্টার্ট করলাম, তার মধ্যে তাদেরকে আমরা কামব্যাক করার সুযোগ দিলাম মালদ্বীপের মতো। স্টার্টিং এমিলি কিছু স্টার্টিং খুবই ভালো ছিল, বাট যখনই গোল ওরা আমরা রিসিভ করি তখন কিন্তু ওদের কামব্যাক করা অলরেডি আমরা সুযোগ দিচ্ছি। তাহলে আমাদের জিততে গেলে 2 গোল করতে হবে, আমরা সেকেন্ড গোল রিসিভও করতে পারতাম। হ্যাঁ, এমন সিচুয়েশন আমি এই কারণে যখন আমরা সেকেন্ড গোল রিসিভ করতাম ম্যাচ আমাদের সঙ্গে, আপনি নেমে যদি 25-30 মিনিটের মধ্যে গোল রিসিভ করেন, আপনি গোলটা শোধ করবেন কখন আর গোলটা দিয়ে উইন করবেন কখন? তাহলে আমরা ব্যাকফুটে। আমি বলবো যে সব কিছু মিলে একটা টিমের এখন দরকার টিমের লিডারশিপ, মেন্টালি স্ট্রেংথ, বুস্ট আপ, দেন আগামীকালকে আমাদের কি করা উচিত, আমাদের করণীয় কী, আমরা আমাদের জায়গায় আসতে গেলে আমাদের কি করতে হবে। এরাই কিন্তু বিগত লাস্ট ফিফা ফ্রেন্ডলিতে বলেন আদার্স, এই মালদ্বীপকে কিন্তু 1 গোল রিসিভ করে 2 গোল দেওয়ার ক্ষমতা তারাই করছে, এই টিমই করছে। এখানে 1-2 প্লেয়ার চেঞ্জ হতে পারে, পুরো টিমই কিন্তু একটি স্কোয়াড ছিল, কোচও সেম, কোচিং স্টাফ পুরোটাই সেম, জাস্ট চেঞ্জ হিসেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আপনার কমিটি। সব কিছু মিলে একটা কমিটিকে আপনাকে সুযোগ দিতে হবে, ম্যানেজমেন্ট কমিটির দায়িত্ব নতুন হয়েছে, সব কিছু বাইরেও কিন্তু অনেক কিছু আছে যে মোরালি বুল্ড আপ বোস্ট আপ কিন্তু ওনারাই করে। খেলার শেষে কিন্তু তাবিদ ভাই অলমোস্ট প্রেসিডেন্ট গেছে, কথা বলছে। তো এই জিনিসগুলো হলো মেন্টালি স্ট্রেংথ হিসেবে আপনাকে কাজ করতে হবে। জিতলে আপনি বাংলাদেশ, না জিতলে আপনি বাংলাদেশের সাপোর্টার না, সেটা হবে না। আমরা চাই মানে এই কথাটা কিন্তু তাবিথ আউয়াল যিনি নবনির্বাচিত সভাপতি তিনি বলেছেন। পরের দিন হোটেলে গেলেন, একেবারে একা গেলেন, সাথে নির্বাহী কমিটি কেউ ছিলেন না, বললেন যে জিতলেও বাংলাদেশ, হারলেও বাংলাদেশ, আমি আছি, তোমাদের সমস্যা আমাকেই শুনতে হবে, তবে এখন না, আমরা নেক্সট ম্যাচের জন্য ফোকাস করি। উনি এর আগে ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটিতে ছিলেন। মামুনুল, আপনারা যখন খেলেছেন, আমরা যখন ছিলাম উনি ভাইস চেয়ারম্যান ছিলেন, আপনারা যখন খেলেছেন, উনি ভাইস চেয়ারম্যান ছিলেন, ভিশনারি একজন লিডার ছিলেন উনি, ভাইস প্রেসিডেন্ট, ভাইস চেয়ারম্যান। তো
কি মনে হচ্ছে মানে উনি আসলে কতটুকু শেপ আপ করতে পারবেন? উনি এখন ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির দায়িত্বটা কিন্তু নিজের কাছে রেখেছেন। দেখেন, ইম্পর্টেন্স হচ্ছে আপনার সিলেকশন একটা বিষয়। আপনি কোন স্কোয়াডকে সিলেকশন করতেছেন, নট 11, ফুল টিম। কোচিং স্টাফদের মধ্যে কারা আছে, মানে সিলেকশনের মধ্যে ম্যানেজমেন্টের মধ্যে কারা আছে, কারা ম্যাচ দেখতেছে, কোন কোন প্লেয়ারে পিক করা যায়, কোন কোন প্লেয়ারে আপনার বাজে সময় যাচ্ছে তাকে সাপোর্ট দিলে আমাকে কোন ম্যাচে সাপোর্ট দিতে হবে, যার পিক ফর্মে তাকে আমি কোন সময় মাঠে নামিয়ে তাকে তার পারফরমেন্সটা কীভাবে, এইসব নিয়ে কিন্তু এই ফুটবল তো এখন এই জায়গায় না, ফুটবল ওয়ার্ল্ড ফুটবল দেখবেন ওই কিছু এখন এগুলো নিয়ে আপনাকে চিন্তা করতে হবে। এগুলো নিয়ে যতদিন আপনি চিন্তা করবেন না, এগুলো নিয়ে যখনই আমাদের মেন্টালিটি চেঞ্জ হবে না, ততদিন কিন্তু আপনি কোনো কিছু করতে পারবেন না। আপনি প্লেয়ারদের সাইকোলজি যদি আপনি জানতে চান, এজ একজন প্লেয়ারকে দায়িত্বটা দেওয়া উচিত যে ওই সাইকোলজিটা কীভাবে, সে ছাড়া অন্য কেউ বুঝবে না। তা আমি মনে করি যে কালকে ম্যাচে জয়লাভ করবে, আগের ফর্মে আসবে, অতীত ভুলে যাবে এবং নতুনভাবে জানি স্টার্ট করতে পারে, ওই একটা জায়গা আমাদের তৈরি করে দিতে হবে। এটা ফুটবলাররাই পারবে এবং আমরা সবাই বিশ্বাস করি তারা সেটা পারবে। তারা সেটা পারার জন্য তাদের সবচেয়ে দরকার একজন টিম লিডার, টিমকে কীভাবে সাপোর্ট করে দিয়ে ম্যাচকে বাইর করে নিয়ে আসা যায়, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছিল আপনাকে বিশ্বাস করতে হবে আপনি জয়লাভ করতে পারবেন। আচ্ছা, টিম লিডারের কথা বললেন, এমিলি আপনি ক্যাপ্টেন ছিলেন, অ্যাটলিস্ট অ্যাট এনি হাউ স্কোরটা অনেক সময় বের হয়ে যেত। এমনও দেখা গেছে যে আপনি নামলেন, নামার পরে এমনও দেখা গেছে হয়তো ফার্স্ট 11-এ না, আপনি চেঞ্জেই নামলেন, সাবস্টিটিউট হিসেবে নামলেন, কিন্তু যে গোলটা এলো ম্যাচে, একটা গোল এলো, সেটা আপনার পা থেকে এলো। মানে এইটাও অনেক সময় হয়। আমরা মামুনুলের ক্ষেত্রে দেখেছি, লুডভিগ ডি ক্রুইফ যখন খেলালেন, ম্যাক্সিমাম এরিয়াল বলগুলি ডেলিভারি দেওয়া তার কাজ ছিল। মানে একটা যে লিডারশিপ কোয়ালিটি, আপনার কি মনে হয় যে ন্যাশনাল টিম এখন লিডারশিপ কোয়ালিটির দিক দিয়ে কিছুটা পিছিয়ে আছে? মানে লিডারশিপ দিবে এরকম প্লেয়ারের সংখ্যাটা কম এখন টিমে। এটা এখন আমাদের দলে দরকার। বেসিক্যালি আসলে ফুটবলে লিডারশিপ বলতে যেটা বোঝায় আর কি, সেটা হচ্ছে যে আপনি ম্যাচটাকে কিভাবে আসলে একজন পিছন থেকে কন্ট্রোল করলো, মিডফিল্ডে কে কন্ট্রোল করলো, অ্যাটাকিং জোনে কে কন্ট্রোল করলো, এরকমের লিডার দরকার হয়। বাট যেটা হয়েছে যে এই মুহূর্তে বাংলাদেশ দলের লিডার এই কারণে দরকার, সাহসটা জোগানো দরকার মাঠে। যখন একটা দল ব্যর্থ হবে তখন কিছু প্লেয়ারকে কিন্তু এই দায়িত্বগুলি নিতে হবে। হ্যাঁ, না নিলে কী হবে যে বাকি প্লেয়াররা কিন্তু মোরালি ডাউন হতে থাকবে, বিকজ ম্যাক্সিমাম ইয়ং প্লেয়ার, ফাহিম বলেন, রাকিব বলেন, তো অল্প কিছুদিন ধরে যাতে, মোরসালিন অল্প কিছুদিন, বাট এখানে সিনিয়র প্লেয়ার কার রয়েছে, তবু বর্মন রয়েছে, মিডফিল্ডে সোহেল রানা রয়েছে, দে আর ভেরি এক্সপিরিয়েন্স, ওরা আমাদের সাথেও জাতীয় দলে খেলছে, বাট তাদের কিন্তু রোলটা, তাদের শুরুটাও কিন্তু আপনাদের অনেক পরে, আপনারা রিসেন্টলি ফুটবল ছেড়েছেন। হ্যাঁ, সো ওদের উচিত আর কি, আমি মনে করি যে টিমটাকে অফ দ্য ফিল্ড, অন দ্য ফিল্ড প্লেয়ারদের কীভাবে মোরালি আপ করা যায়, এবং এটা ভেরি ইম্পর্টেন্ট। আপনি যদি এটা না করতে পারবেন, ম্যাচে গিয়ে কিন্তু যখন সুযোগ আসবে সেটা মিস হয়ে যাবে। হ্যাঁ, যেটা লাস্ট ম্যাচে হয়েছে, আপনি দেখেন, আপনি যেটা কোশ্চেন করেছিলেন মামুনকে যে কাটব্যাকে কে কোথায় থাকবে, আসলেই কিন্তু সেটা লাস্ট ম্যাচ হয়েছে। রাকিব অনেক সময় অনেক জিনিসগুলি করেছে, আমি আসলে ওর খেলার সিস্টেমটা বুঝি নেই একটা সময়, যে আসলে ও কী করতে চায়। ও একটা পজিশনে রয়েছে, ওখান থেকে মোরসালিন আছে, ফাইম আছে, বল দিলে হয়, বাট ওই বল ও নিজে শ্যুট করতেছে। আবার অনেক সময় কী করতেছে আমি, বাট ও কিন্তু এই ফুটবলটা খেলে না। এটা কেন হয়েছে জানেন? বিকজ হি ইজ মেন্টালি ডিস্টার্ব, আমার কাছে মনে হয়েছে। ভুটানে 2টা ম্যাচ খেলে আসছে, ওখানে ভালো করতে পারেনি। এফসি চ্যালেঞ্জ কাপ বসুন্ধরা ফেল করে আসছে, সেখানে সে ভালো খেলতে পারেনি। তো এখান থেকে বেরিয়ে আসার জন্য যে কাজগুলি দরকার, সেগুলো কী দাম, কাউন্সিলিং করা দরকার তাদের সাথে। তাদেরকে যদি এখন প্রেশার করেন, নেক্সট ম্যাচ আরও খারাপ হবে। ইটস ট্রু, কারণ আমরা জাতীয় দলে খেলেছি, আমাদের ক্ষেত্রে একই হয়েছে। নট দ্যাট যে এই টিমটাই হচ্ছে, আমাদের সময় হয়েছে, আমরা যখন মেন্টালি আপসেট থাকতাম, মাঠে পুরো এফোর্ট দিতে পারতাম না। সুতরাং এখন যেটা কাজ হয়েছে যে অফ দ্য ফিল্ড নিজেরা টিমমেটসও আছে, কোচিং স্টাফ রয়েছে, ম্যানেজমেন্ট, তাবিদ ভাই মানে ডুইং এক্সিলেন্ট জব। আমি বলবো যে কাউকে না বলি সে ব্রেকফাস্টে চলে গিয়েছে এবং প্লেয়ারদের বুস্ট আপ করেছে। আমি বলবো যে ইজ ভেরি ডাইনামিক, এবং আমি দেখলাম সে ওই দিন 3টা প্রোগ্রামে তাবিদ ভাই অ্যাটেন্ড করেছে। হ্যাঁ, দুটো নারী ফুটবলারদের একটা, হ্যাঁ, মানে এইটা একজন প্রেসিডেন্ট তো বুঝিয়ে দিচ্ছে যে সে আসলে তার ফোকাসটা কোন দিকে। বাট এইটা কিন্তু প্লেয়ারদের রিয়েলাইজ করতে হবে যে নতুন কমিটি এসে আমাদেরকে যেভাবে সাপোর্ট দিচ্ছে, এবং এই রেজাল্টটা ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর নিউ কমিটি, তখন তাদের জন্য কাজ করাটা সুবিধা। মেয়েরা চ্যাম্পিয়ন হয়ে আসছে, এসবিটিক দল ভালো করছে, সিনিয়র ন্যাশনাল টিম যখন ভালো করবে প্লেয়াররা, তখন কিন্তু এই কমিটির জন্য খুব ইম্পর্টেন্ট, এবং এটা কাজ করার জন্য খুব ইজি হবে। তার কারণে কিন্তু তাবিদ ভাই রিয়েলাইজ করে ওখানে চলে গিয়েছে। সো আমি বলবো যে বাংলাদেশ দল এই মুহূর্তে যে অবস্থা আছে, অবশ্যই খারাপ একটা অবস্থা আছে। আমি বলি যে মামুন যেটা বললো যে এই দলটাই তো আগামীকাল খেলবে, আমি আপনি মামুনকেও খেলবো না। সুতরাং ওদের কিন্তু সেই ক্যাপাসিটি রয়েছে। ওরা কিন্তু এই মালদ্বীপকে কিন্তু প্রথমে গোল পিছিয়ে গিয়ে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই ম্যাচের সময় কিন্তু 2-1 হারিয়েছে, হারিয়ে কিন্তু পরবর্তী রাউন্ডে চলে গিয়েছে। এখানে অনেক কোয়ালিটি প্লেয়ার আছে। আমরা হয়তো ভুলগুলি বলছি, আমরা কারোর সমালোচনা করছি না, ভুলগুলি ধরাই দিতেই হবে। এটা কোচিং স্টাফ হবে, বাইরে থেকে আমাদেরও বলতে হবে, এইটা শুনে ওদেরকে শিখতে হবে, ওরা মাঠে এটা ইমপ্লিমেন্ট করতে হবে। সো আমি মনে করি ক্যাপাবল প্লেয়ার মোরসালিন ইজ ভেরি
মানে আমি বলবো যে পিওর গোল স্কোরার। জি, লাস্ট ম্যাচে আনলাকি, ভালো দুইটা সেটআপ তার ছিল, একটা গোল হয়ে যেতে পারতো। সুতরাং আমি বলবো যে এখন যেটা হয়েছে যে কিছু আবার মিস্টেক রয়েছে যেগুলি আসলে ইন্টারন্যাশনাল ম্যাচ একদম চলে না, মানে দেখতে খুব খারাপ লাগে। আপনি যে সিস্টেম অফ প্লেতে খেলছেন, স্পেশালি দুই উইং ব্যাক সাদ এবং ইসা ফয়সাল, খেলার ভিতরে অনেক ভুল ছিল, স্পেশালি সাদ। আমি আসলে বুঝি নাই যে আসলে সে কোন প্যাটার্নে ম্যাচ খেলতে চায়। আননেসেসারি লং বল দিচ্ছে, সাথে সাপোর্ট ইভেন ইসা ফয়সাল কিন্তু একটা লাল কার্ড মানে একদম দেখতে দেখতে বেঁচে গেছেন, যেটা কিনা উনি চার্জ করেছিলেন। ইভেন কাউন্টার অ্যাটাকে কিন্তু ওরা আরো একটা দুইটা ভালো সুযোগ পেয়েছিল, গোল হয়ে যেতে পারতো, রাকিব এসে একটা পিছন থেকে কভার করেছে। সুতরাং এগুলি আমাদের কিন্তু ফলো করতে হবে, কারণ মালদ্বীপকে যদি আপনি একটা ম্যাচ হেরেছেন, একটা ম্যাচ যদি জিততে না পারেন, এটা আমাদের জন্য আমি যেটা একটা ব্যাড সেট আপ হয়ে থাকে। অবশ্যই। তো আমি আই হোপ বাংলাদেশ এখান থেকে স্ট্রংলি কামব্যাক করবে, কারণ ম্যানেজমেন্ট যেভাবে সাপোর্ট দিচ্ছে আমরা সবাই সাপোর্ট দিব, কারণ দেশটা তো আমাদেরই, জিতলে আমরাই জিতবো, হারলেও আমরা জিতবো। সুতরাং আমি মনে করি বাংলাদেশ দলের সেই ক্যাপাবিলিটি রয়েছে, বাট স্কোয়াডে আমি মনে করি যে নেক্সট ম্যাচে কিছু পরিবর্তন আনা উচিত, স্পেশালি যদি গোলকিপিং পজিশনে বলেন আনিস রহমান জিকোরেস ইজ ভেরি এক্সপিরিয়েন্স। আমি মনে করি ছেলেটাকে সুযোগ দেওয়া উচিত, কারণ দুর্দান্ত গোলকিপার, খুব সাহস নিয়ে খেলতে পারে। আর মিতুল যেহেতু লাস্ট ম্যাচে তেমন কমফোর্টলি খেলতে পারেনি আমার কাছে মনে হলো হোল ম্যাচ, জিকোকে দেওয়া উচিত। অ্যাট দ্য সেম টাইম দুই সাইড ব্যাক নিয়ে কোচের চিন্তা করছেন, আমি জানি না ক্যাপাবল প্লেয়ার আছে কিনা। মিডফিল্ডেও কিছু, যে কাজেম শাহ গুড প্লেয়ার, বাট লাস্ট ম্যাচে ওরকম এফেক্টিভ কিছুই করতে পারেনি। হ্যাঁ, সোহেল রানা আরও এফেক্টিভ হতে হবে, সারাক্ষণ ওই আমাদের হাফে খেললে হবে না, অপোনেন্ট হাফে ক্রিয়েটিভিটি কিছু করতে হবে। মোরসালিন রাকিব এবং ফাইমের সাথে পিছন থেকে গিয়ে অ্যাটাকে পার্টিসিপেট করতে হবে, এগুলি খুব কম ছিল। সুতরাং এগুলি আমাদের কাজ না, আমরা বলবো ম্যানেজমেন্ট রয়েছে এগুলি নিয়ে কাজ করবে, এবং আই হ্যাভ যে টুমোরো বাংলাদেশ ভালো করবে। অবশ্যই আমাদের একটা বিরতি নিতে হচ্ছে, ফিরে এসে কিন্তু আমাদেরকে স্কোরিং সমস্যা নিয়ে, যেমন নাম্বার 9-এর কথা বললাম, একজন জেনুইন স্কোরের কথা বললাম, সেগুলো নিয়ে আলাপ করতে হবে। কথা বলছিলাম দর্শক, আমরা এই বাংলাদেশ মালদ্বীপ ম্যাচটা নিয়ে, কেন বাংলাদেশের এই স্কোরিং সমস্যা হচ্ছে সেটা নিয়ে আরও কথা আছে, বিরতি নিয়ে ফিরে আসছি। স্বাগত আরেকবার খেলার আড্ডায়, আপনাদের সাথে আছে আমি কনক মাহমুদ। আমরা কথা বলছিলাম বাংলাদেশের ফুটবল নিয়ে, বাংলাদেশের ফুটবলে যে স্কোরিং সমস্যা সেটা নিয়ে। কালই কিন্তু মালদ্বীপের বিপক্ষে সেকেন্ড যে ফিফা ফ্রেন্ডলি সেটি খেলতে যাচ্ছে বাংলাদেশ, সেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। আমাদের সাথে স্টুডিওতে আছেন জাতীয় ফুটবল দলের দুজন সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি এবং তার সাথে আছেন মামুনুল ইসলাম। আমরা কথা বলছিলাম এই নাম্বার 9 প্রবলেমটা নিয়ে। এখন এমিলি, নাম্বার 9 প্রবলেম নিয়ে কিন্তু অনেকে বলে, কিংবা স্কোরার প্রবলেম নিয়ে অনেকে বলে থাকে, সেটা আপনাদের সময় থেকেই চলে আসছে যে বেশিরভাগ ক্লাব ফরেন স্কোরারদের উপর বেশি ডিপেন্ডেন্ট। কারণ হ্যাঁ, তাদের সাকসেস দরকার, তাদের কাছে টাকা আছে, তারা ভালো প্লেয়ার নিয়ে আসবে, যার কারণে ওই ফরেন প্লেয়ার তারা খেলায়, তাদের এগেনস্টে বাংলাদেশি প্লেয়াররা কম্পিটিশন করতে পারে না। এই অভিযোগটাকে কতটুকু আপনার কাছে যুক্তিযুক্ত মনে হয় এমিলি? এটা আমার কাছে 0% যুক্তিযুক্ত, একদম 0%। এটা ইজ ডিপেন্ড অন ইউর সেলফ। আপনি আসলে স্ট্রাইকার খেলবেন, আপনি গোল করবেন, আপনার অটোমেটিক চয়েস হয়ে যাবেন ক্লাবে। আপনি গোল করতে না পারলে তো আপনাকে কোনো জায়গায় চান্স দিবে না, এটা কোনো দিন হবে না। সারা পৃথিবীতেই আপনি যত লিগগুলি হয়, কোথাও শুনবেন না যে ফরেন প্লেয়ার ছাড়া হয়। হ্যাঁ, ফরেন প্লেয়ার সারা পৃথিবী থাকবে, আমাদের সময় রয়েছে, আগেও রয়েছে, এখনও থাকবে, ইন ফিউচারও থাকবে। ফরেন প্লেয়ার কমিয়ে আপনি দেশি লিগ দিয়ে স্ট্রাইকার তৈরি করবেন, কোনো দিনও সম্ভব না। স্ট্রাইকার ইজ বাই ন্যাচারাল, স্ট্রাইকার কেউ কারো তৈরি করতে পারে না। এটা সারা পৃথিবীতেই অন্যান্য দেশগুলি যেটা করে আমাদের এখানে সেইটা করে না। অন্যান্য দেশগুলি কি করে, ইউরোপ আমেরিকাতে যেটা করে, যে ওরাও ছোটোবেলা থেকে দেখে যে আসলে গোল করার হ্যাবিট কাদের আছে, তাদেরকে পরবর্তী সময় স্ট্রাইকার তৈরি হয়ে আস্তে আস্তে খেলতে খেলতে হয়ে যায়। স্ট্রাইকার কিন্তু ইটস নট এ ট্রেনিং সেশন করে আপনাকে স্ট্রাইকার হতে পারবেন। যাদের গোল করার ক্ষমতা থাকে, অ্যাট দ্য সেম টাইম যারা দেখবেন যে একটা দলে যখন 11 জন প্লেয়ার খেলে ছোটোবেলা থেকে 8 থেকে 10 বছর, ওখানে সবাই তো গোল করার জন্য নয়, কিছু প্লেয়ার থাকে তাদের টেন্ডেন্সি থাকে গোল করার। সো ওরা স্কাউট করে ওই প্লেয়ারগুলিরই ক্লিক করে ওরা আস্তে আস্তে স্ট্রাইকার খেলে। আমাদের তো আসলে এই জায়গাটা এরকম সিস্টেম নাই, যার কারণে আমরা বড় হয়ে স্ট্রাইকার খেলি। আমরা টেকটিক্যালি বা টেকটিসের যে জায়গাগুলো আমাদের খুব অ্যাবসেন্স থাকে, যার কারণে আমাদের স্ট্রাইকিং সমস্যা। এবং আপনি যেটা বলছেন, নট অনলি এখানে, আমাদের সময়ও, বিগত দিনও। বাট আমাদের সময় যেটা হতো, আজ আমরা ওই বিদেশি প্লেয়ারের রেফারেন্স দিয়ে কখনো বেঞ্চে বসে থাকতাম না। আমরা বিদেশি প্লেয়ারদের সাথে কম্পিটিশন করে লিগে ম্যাচ খেলতাম, আমরা ট্রাই করতাম। আপনারা তো মানে ইভেন আমরা যদি ওই সময় বলি মানে সনি নোর্ডে কিংবা ওয়াটসন, আপনি যদি আরো আগেও যান, আমরা যদি 2006, 7, 8, 9 এর দিকে দেখেন, ইভেন মানে বুকোলার মতো মোহামেডানের প্লেয়ার ছিল, তাদের এগেইনস্টেও আপনারা মোহামেডানের এক্সাম্পলটাই দেখেন। আমরা মামুন ওই বছর মারুফ ভাই কোচ, হ্যাঁ, আপনি এমেকার কথা নিশ্চয়ই মনে আছে। জি জি জি, এমেকা বসে থাকতো বেঞ্চে, আমরা স্ট্রাইকার খেলতাম। হ্যাঁ, এমেকাকে মারুফ ভাই বসে রাখতো। মানে আমাদের এতই ভালো ফর্ম ছিল, আমরা এতই গোল করতাম যে আমি আর বোকোলা খেলতাম, এমেকা বসে থাকতো বেঞ্চে। পরে কিন্তু আমরা তকলিসকেও দেখলাম, তকলিস, ওয়াহিদ কিংবা এনামুলের মতো প্লেয়ার কিন্তু তারাও কিন্তু উঠে এসেছে। অনেকে, মিঠুন অনেক গোল করতো, এনামুল ভাই গোল করতো, আমি গোল করতাম, মিঠুন চৌধুরী গোল করতো, সবাই গোল করতো কোন লিগে। তো আপনি যদি লিগে গোল না করতে পারেন, এখন এই বিদেশি প্লেয়ার খেলে, আপনি তো এখন লিগে দেখেন না কে স্ট্রাইকার আছে। আমি তো কোনো স্ট্রাইকারই দেখি না, মানে নট এ সিঙ্গেল। সৌমেন রাজা আছে, জীবন আছে, তারা কোথায় খেলছে কিনা তাও যায় না। সুতরাং
জীবন একটা সময় ভালো করতো, বাট এটা কি হয়, এটা আপনাকে নিজেকে তৈরি করতে হবে। বললাম যে গোল করা কেউ কারো শিখাইতে পারবে না। মামুন মিডফিল্ড খেলতো, বাট গোল করার হ্যাবিট, আমি যে বললাম যে হ্যাবিট থাকতে হবে। মিডফিল্ড থেকে গোল করে কমসে কম 40-50টা গোল তার লিগে রয়েছে, হ্যাঁ, বিকজ তার হ্যাবিট যে লিগে আমি 4টা-5টা গোল করব, ইটস এ হ্যাবিট। এটা আমাদের এখনকার প্লেয়ারদের। আচ্ছা, আমি একটু মামুনকেও জিজ্ঞেস করতে চাই যে মামুন, আপনার কি কখনো মনে হয়েছে যে না এই অভিযোগটার আসলে মানে এই অভিযোগটা কিন্তু অনেকেই করে থাকে, ইভেন আমাদের ন্যাশনাল টিমের কোচ না অনেক সময় অনেক যারা ফুটবল বিশ্লেষক তারাও কিন্তু করে থাকেন, এই জিনিসটা আপনি কিভাবে দেখেন? কারণ আপনিও তো বড় বড় টিমে খেলেছেন, সেখানেও বিদেশি ফরওয়ার্ড লাইন আপই ছিল। একটা সময় দেখেন দেশের বাংলাদেশ লিগে 2টা থেকে 3টা ফরেনারের বেশি খেলতো না। জি, 2টা-3টা যখন ফরেনার খেলতো তখন কিন্তু আপনি দেখবেন যে ডিফেন্ডার একজন নিত, মিডফিল্ডার অ্যাটাকিং মিডফিল্ড একজন নিত, স্ট্রাইকার একজন নিত। ওখানেও কিন্তু স্ট্রাইকার খেলার সুযোগ থাকে। জি, সবকিছু মিলে আমি বলবো যে আমাদের দেশে ওই ফ্যামিলি যেটা বললো বাইবনলি স্ট্রাইকার তৈরি হয় নাই, উঠে আসে নাই। আপনি যদি আমি যখন স্টার্ট করি, আমরা যখন বিকেএসপিতে পড়াশোনা করি, আমরা কাদের স্ট্রাইকার ন্যাশনাল টিমে কাদের ট্রেনিং দেখতাম? আপনার আলফাজ ভাই, মনি ভাই, ফরহাদ ভাই, মিলন ভাই, ফরহাদ ভাই, কাঞ্চন ভাই, ঋতু ভাই, আর আমাদের স্ট্রাইকার ঋতু ভাই, তারপর হলো আপনার ডন ভাই এবং মিন্টু ভাই, শাহজুদ্দিন টিউ মামা ছিল। এখন মানে আপনি দেখেন 9টা নাম কিন্তু একই জায়গার একই টাইমের এইখানেই চলে এসেছে, একটা জেনারেশনের ফুল, কিন্তু তারা 12 বছর 9 জনই স্ট্রাইকার। এখন কে কোন টিমে খেলে? ঋতু ভাই খেলতো আরামবাগে, তেমনি মিলন ভাই খেলতো স্ট্রাইকার মিলন ভাই রহমতগঞ্জে। ঋতু কিন্তু ওই সময় তাবিত আলের সাথেই খেলতেন। আমি আপনাকে দেশে বললাম যে লিগ শেষে দেখবেন 7-8 গোল ঋতু ভাই। তখন স্ট্রাইকারের স্ট্রাকচার ছিল এতগুলি। দেন আসলো পরের জেনারেশনে এমিলি, এনামুল, মিঠুন, শাকাওত, রনি, তারপর ছিল লাস্টের দিকে এসে জীবন ইন করলো ওদের পরে। তো আপনি দেখেন যেখানে আপনি 11 জন স্ট্রাইকারের নাম বললাম, এখন চলে আসলো 5 জনে। তাও কি জেনারেশন আপনার শেষ করার পর, এমিলি এনামুলের পর মিঠুন কিছুদিন ছিল, মিঠুনের পর রনি কিছুদিন ছিল, রনির পর জীবন ছিল, কিন্তু ওইরকম ছিল না। মাঝে মধ্যে কমলও খেলতো, মাঝখানে ওয়াহিদ তকলিস আসলেন, তারাও হারিয়ে গেলেন, তারাও চলে গেলেন, সবুজও খেলতো, সবুজও আসতো। মানে আসা যাওয়ার মধ্যে কিন্তু অনেক প্লেয়ার চলে গেছে। তা আপনাকে দেখতে হবে যে আমাদের বাংলাদেশের যে প্রবলেমটা নাম্বার 9-এ প্রবলেমটা, আমরা যে যারা লিগ, ওই আপনাকে বললাম না, আমরা যারা লিগ ফলো করি, আমরা যে ক্লাবে যাই ট্রেনিং দেখি, আমাদের নাম্বার 9টা খেলবেটাকে আমরা কিন্তু তাদের কাউকে খুঁজি না। আচ্ছা, আমার এই প্রশ্নটা করার একটা কারণ আছে, সেটা হচ্ছে যে যে গোল করবে তাদেরকে গোল করানো তো একটা ব্যাপার। হ্যাঁ, দেখেছি আমরা অনেক ভালো অ্যাটাক এসেছে, কিন্তু দুইটা কিন্তু উইং দিয়ে, বাট আমাদের মিডফিল্ড থেকে যেটা মানে বল আসে, আমরা দেখেছি কালকে বেশ কিছু দারুণ থ্রু পাস হয়েছে, মালদ্বীপ বেশ কিছু দারুণ থ্রু পাস দিয়েছে, সেটা কিন্তু স্কোর হলে সেটাও কিন্তু গোল হতে পারতো। থ্রু পাস দিয়েছে, কিছু এরিয়াল বল এসেছে, বাট আমাদের বাংলাদেশ এখন মিডফিল্ড থেকে আপনার সেন্টার অফ দ্য ফিল্ড থেকে যায় না, মানে এরিয়াল বলই যায় না, সব কটা কিন্তু আপনার উইং দিয়ে আসে। এটা কেন মামুনুল, মানে কেন এইভাবে চেঞ্জ হলো স্টাইল অফ প্লেইংটা, যেটা কিনা লুডভিগ ডি ক্রুইফের আমলেও বাংলাদেশ খেলেছে? আমি আপনাকে বলি, ডায়মন্ড শেপে ফুটবল খেলছে আমরা এসএ গেমসে জোরান তদ্রুবিচের সময়, যেটাতে আমিনুল ভাই ক্যাপ্টেন ছিল। স্ট্রাইকার ছিল এনামুল আর এমিলি, এরা কিন্তু দুজন উইঙ্গার না। উইঙ্গারের কাজটা করছে কে? এক সাইডে শাকিল, এক সাইডে ইউসুফ, ডিফেন্সিভ মিডফিল্ড মিশু, অ্যাটাকিং নাম্বার 10 যেটা মোরসালিন খেলে ওইটা আমি। কথা বুঝতে পারছেন? তাহলে ডায়মন্ড শেপের 4টা মিডফিল্ড, প্যাকেট মিডফিল্ড, এবং যে 2টা মিডফিল্ড খেলে তারা উইঙ্গার। এখন মিডফিল্ডে আসেন আপনি সোহেল, কাজিম শাহ, হৃদয় আর হলো মোরসালিন, স্ট্রাইকার ফাহিম আর রাকিব। তাদের কাজ কি? স্ট্রাইকাররা থাকে। এখন তারা মাঠে কি করতেছে? তারা কিন্তু উইঙ্গার প্লেয়ার। ওই এমএলএ বললো যে মাইন্ডে কিছু একটা, তো তাদের তো ডিসিশন মেকিং, তাদের কাজ তো ক্রস করা, প্লাস 1 ভার্সেস 1 কেউ যদি থ্রো বলতে হলে ওইটা যে স্কোর করা, যেটা জাহিদ করে থাকতো, ঠিক আছে, যেটা শাকিল করে থাকতো। তাহলে আপনার শেপ, আপনি ডায়মন্ড শেপ করতেছেন, কিন্তু আপনি পিওর স্ট্রাইকার দেন নেই। সেটা আপনি ওখান থেকে থ্রু বল আমরা দেখলামই না। ইভেন আপনি ক্রসের সময় যে আপনি মিট করবে, ফাইম কোথা থেকে মিট করবে? ফাইম তো সাইজে ছোট, ফাইম তো পিছন থেকে আস্তে আস্তে বল ওদের ডিফেন্ডার ক্লিয়ার করে। ফাইম একটা রাকিবকে বল দিল গোল খাওয়ার পরে, যেটা উইং থেকে, রাকিব ছিল পিছনে, রাকিবের আসতেও তো সময় লাগবে। যদি নাম্বার 9 হতে কী হতো, তা সে স্টপারকে একটা জায়গায় আপনার
ফেক রান করে তাকে ডিস্টার্ব করতে পারতো। দেখাই তো সেকেন্ড পোলে চলে যেত ফার্স্ট পোলে, একটা নাম্বার 9-এ দেখাই তো ফার্স্ট পোলে যাচ্ছে, চলে আসতো কাটব্যাক বা সেকেন্ড পোলে। এটা তো এই সেম মুভমেন্ট তো তাদের দুইজনের না। অবশ্যই। এখন আমি একটু এমনির কাছে আবার যেতে চাই, সেটা হচ্ছে যে আমরা সব কথাই বলছি, কিন্তু এখানে কোচের ট্যাকটিক্সও তো ইম্পর্টেন্ট। এই যে আমরা এতগুলি আলোচনা করলাম, কোচের ট্যাকটিক্স ইম্পর্টেন্ট। আনফর্চুনেটলি বাংলাদেশে এই যে গোল হজম করে গোল দেওয়ার যে প্রবণতা, সেটা আমরা জেমিডের সময় দেখেছি। এই বছরে হাভিয়ার ক্যাব্রেরার আন্ডারে 7 ম্যাচে 14 গোল হজম করতে হয়েছে, আমরা করেছি মাত্র 1 গোল। এখানে কি ক্যাব্রেরার ট্যাকটিক্সে অনেক বড় একটা গ্যাপ আমরা দেখতে পাচ্ছি কিনা? এক গোল করেছি, জি। আচ্ছা, এটা আমি হয়তো ইয়েটা জানি না, যদি এটা করে থাকি এটা তো মানে এটার কি বলবো, এটার আসলে মানে বিশ্লেষণ আসলে অনেক ডিটেলস। এবং আমি বলবো যদি রিসেন্টলি যদি কোচের কথা বলেন, আমি যদি লাস্ট ম্যাচের কথাই বলি, যে কোচ যেটা করেছে, আপনি যদি দেখেন মামুন যেটা বলছে যে 4-2-3-1 হয়েছে, বাট সামটাইমস হয়েছে যে আপনি দুজন হোল্ডিং মিডফিল্ডার, 4 জন সামনে থাকবে, কাজিম শাহ, মুরসালিন, ফাহিম, রাকিব এবং হলো আপনার আর আরেকজনকে ফাহিম, রাকিব, মুরসালিম এবং পিছনে মুরসালিন। তো এভাবে যেটা খেলার সিস্টেম, আমার কথা হচ্ছে যে আপনি যখন সুযোগ তৈরি করবেন অনেক, হ্যাঁ, যখন সুযোগ তৈরি করবেন এবং ওপেন সুযোগগুলি যখন আসবে, তখন আপনার অনেক সময় স্ট্রাইকার দরকারও হয় না। কিছু সুযোগ আসছে, সেটা কিন্তু ফাহিম, মুরসালিন এবং রাকিব তারাই ফিনিশ করতে পারতো, এরকম সুযোগও কিন্তু হয়েছে। বাট আপনি যদি কোচের কথা বলেন, কোচের প্রথম ভুলটা ছিল যে আপনি যদি দেখেন ফিফা ফ্রেন্ডলি ম্যাচ, আপনি যখন দেখবেন যে আপনার দলে একদম ইম্পর্টেন্ট প্লেয়ার লাইক গোলকিপার খুব ভুল করছে, তখন আপনার হাতে যখন অপশন রয়েছে, তখন সেকেন্ড হাফে কিন্তু তাকে পিক করা উচিত, মানে দেওয়া উচিত ছিল জিকোকে। এইটা কোচের একটা বড় ছিল। 2 সাইড ব্যাক খুব ফল করছিল, স্পেশালি সাদ এবং ইসা ফয়সাল, তাদের দুজনকে আপনি পুরো 90 মিনিটসের কাছাকাছি খেলিয়ে গেলেন। এবং আপনি দেখেন একটা সময় কাউন্টার অ্যাটাকে কিন্তু 2-3টা ওপেন চান্স কিন্তু আপনার আর তৈরি করে ফেলেছিল মালদ্বীপ। সো সেইগুলি কী হয়েছে, আপনি এক গোলে পিছিয়ে আছেন, ঠিক আছে, আপনাকে গোল করতে হবে, আপনার তো সিকিউরিটি হিসেবে আপনার ডিফেন্স ঠিক রাখতে হবে। আপনি সবাইকে গোল করতে পাঠিয়ে দিয়েছেন, আপনার ব্যাকলাইন একদম খালি। হ্যাঁ, আনফর্চুনেট গোলগুলি হয় না, বাট আপনি কিন্তু আরও 2টা গোল কনসিড করতে পারতেন। তো আপনি এক গোল খেলে যে আপনার সব প্লেয়ারকে আপনি উপরে উঠিয়ে দেবেন, এটাও তো একটা গেম প্ল্যানের বড় অংশ থাকবে। বাট এখন যেটা হয়েছে যে এই কোচই কিন্তু আবার আপনার একটা সময় এই দলটাকে একটা ভালো শেপে রেখেছিল। আপনি যদি দেখেন ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই ম্যাচ, বাট মালদ্বীপের সাথে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই, সেখানেও কিন্তু ভালো করেছে। বাট টেকনিক এগুলি তো কোচের এক রকমের প্ল্যান থাকে। বাট সব থেকে বড় প্রবলেম হয়েছে আপনার দলে যখন গোল করার প্লেয়ার থাকে না, তখন আসলে এন্ড অফ দ্য ম্যাচ আসলে কোচের অনেক কিছুই আসলে মেনে নিতে হবে। দেখেন এই দলে যেটা হয়েছে যে লাস্ট ম্যাচে যেটা হয়েছে, গোল হয় না, আপনি কাদেরকে নামিয়েছেন, ওই উইং স্ট্রাইকারদেরকে নামিয়েছেন, ইমনকে নামিয়েছেন। আপনার কাছে কিন্তু 2জন স্ট্রাইকার আছে, মিরাজ এবং পিয়াস, তাদেরকে কিন্তু সুযোগ দিতে পারতেন। আপনার তো এদেরকে তৈরি করতে হবে এবং ফিফা 10-15 মিনিটের জন্য নামিয়ে যেতেন। পিয়াস কিন্তু দেখলাম যে লাস্ট 2টা প্র্যাকটিস ম্যাচেও সে 2 গোল করেছে। সুতরাং তার যেহেতু গোল করার হ্যাবিট আছে, আর নামান না অসুবিধা নাই, তো সুযোগ দিতে হবে, তো সো এদেরকে তৈরি করতে হবে। তো আমি বলবো যে কোচ এটা হয়তো কোচ হয়তো এই ম্যাচের পরে তাকে নিয়ে হয়তো ম্যানেজমেন্ট বসবে, সে হয়তো তার জায়গাগুলি ব্যাখ্যা করবে। অবশ্যই, মানে কোচের এই ব্যাপারটা নিয়ে আমরা কথা বলবো, একটা বিরতি নিতে হচ্ছে। যে আমরা আসলে কথা বলতে যাচ্ছিলাম হাভিয়ার ক্যাব্রেরাকে নিয়ে, তার জন্য কিন্তু এই সিরিজটা বেশ গুরুত্বপূর্ণ ছিল। তার ভবিষ্যৎটা কি হবে সেটা নিয়ে আলোচনা করবো, আর একটা বিরতি নিচ্ছি। স্বাগত আরেকবার খেলার আড্ডায়, সাথে আছে আমি কনক মাহমুদ, আর আমাদের সাথে আছেন জাতীয় দলের 2 সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি এবং মামুনুল ইসলাম। আমরা কথা বলছিলাম জাতীয় দলের পারফরমেন্স নিয়ে, স্কোরিং সমস্যাটা নিয়ে। আগামীকালকেই মালদ্বীপের বিপক্ষে সেকেন্ড ফিফা ফ্রেন্ডলি ম্যাচ। আমরা একটু কথা বলতে চাই জাতীয় দলের কোচ হাভিয়ার ক্যাব্রেরাকে নিয়ে। আমরা ক্যাব্রেরার ট্যাকটিক্সের কথা বলি মামুনুল, কিন্তু এর আগেও দেখেছি অনেক কোচ বলেন যে তাদের ট্যাকটিক্সটাই আসলে ধরতে পারেন না স্থানীয় ফুটবলাররা। অনেক সময় আমরা অনেক লোকাল কোচের কাছ থেকেও আমরা এই অভিযোগটা শুনেছি। এই অভিযোগটা কতটুকু সত্য যে আসলে এই যেই তারা বলেন যে তাদের ট্যাকটিক্সটা আসলে ইমপ্লিমেন্ট করতে পারে না ফুটবলাররা, মাঠে নেমে কিংবা ভুলে যায়, মানে এইটাও কি হয়ে থাকে নাকি? কারা বলছে সেটা ডিপেন্ড করে। মানে আমি যতটুকু আমার চোখে দেখা, আমি যতটুকু ন্যাশনাল টিমের কোচদের পেয়েছি, আমাদের সবাই চেষ্টা করছি যে ন্যাশনাল টিম আমরা কোন সিস্টেমে, ইভেন কিন্তু মারুফুল ভাই বলেছেন, মারুফুল ভাইও কিন্তু, তাইলে মারুফ ভাইয়ের টিমে কারা ছিল সেটা ডিপেন্ড করে মারুফ ভাই কাদেরকে নিয়ে হ্যান্ডেল, মানে কাদেরকে নিয়ে কোচিং করেছে। এখন আমি পার্সোনালি কোনো কোচেরই ভুল ধরার মতো ক্ষমতা আমার এমিলি আমাদের নাই, বিকজ অফ আমরা লাইসেন্স, আমি লাইসেন্স করছি, বাট ওনাদের মতো তো কোচিং ক্যারিয়ার আমার না, আমাদের ফুটবল ক্যারিয়ার, আমাদের খেলা পর্যন্ত ইজ এনাফ। আমি যতটুকু বলতে পারবো, বিকজ আমি মাঠে খেলছি, অতটুকু ভিত্তিতে আমি খেলা দেখে আমার জাজমেন্ট থেকে আমি বলতে পারবো। বাট কোচিং জাজমেন্ট ইজ ভিন্ন, কোচিং ইজ ডিফারেন্স। এখন কোচদের অনেক কোচের ফিলোসফি অনেক প্লেয়ার না বুঝতে পারে, কারণ আমাদের প্লেয়াররা তো এডুকেটেড না, আপনাকে সেটা বুঝতে হবে। আমরা কিন্তু ছোটোকাল থেকে
বিকেএসপিতে যারা তারা কিছুটা এডুকেটেড, বিকজ তারা আপনি ধরেন ক্লাস 7-এ যখন পড়ে তারা স্টার্ট করে, কিন্তু বয়স অনুযায়ী 4-5 থেকে কিন্তু ফুটবল শিক্ষাটা ভিন্ন। আমরা আবার এডুকেটেড এই না যে আমি বিবিএ কমপ্লিট না, মানে ফুটবল ফুটবলের আলাদা কিছু ল্যাঙ্গুয়েজ আছে এবং সেখানে কিন্তু অ্যাসিস্ট্যান্ট কোচদের ভূমিকাটা আমি এটাই বললাম, ফুটবল শিক্ষা ভিন্ন। এটা তো ফুটবল এডুকেটেড আমাদের জাতি, বাংলাদেশ আমাদের যে জাতি কিন্তু আমরা ফুটবল এডুকেটেড না, খুব কম প্লেয়ার ফুটবল এডুকেটেড। যারা দেখবেন ফুটবল এডুকেটেড তারা আপনি দেখলেও বুঝতে পারবেন তারা 7-8-10 বছর 11-12 বছর ন্যাশনাল টিমের সঙ্গে খেলে যাচ্ছে, কোনো কোচ তাকে বাদ দিতে পারতেছে, কোনো কোচ তার পারফরমেন্স নিয়ে, বিকজ সে ফুটবল এডুকেটেড। মারুফ ভাই, টিটু ভাই, মিন্টু ভাই যারাই বলেন তারা ওয়ান অফ দ্য বেস্ট লাইসেন্সগুলি কোচ, এবং তারা সবাই চায় যে ফুটবল এডুকেট, এবং ফরেন কোচ আসলেও কিন্তু সেটা চাই। তা আপনি এডুকেট বলতে আপনাকে মানায় নিতে হবে। আমি বললাম না, আপনি যদি এখন একটা নাম্বার 8-এর প্লেয়ার আপনি যে অ্যাটাকিং মিডফিল্ডার খেলার, আপনি তার থেকে কি পাবেন? ওখানে মানে চেজিং পাবেন, বাট ফিটিং পাবেন না, কিন্তু সে ওখানে ফাইট করতেছে। একটা রাইট উইঙ্গারের জায়গায় যদি আমি রাইট উইঙ্গারটা লেফটে দিই, তাহলে সে কী করতে পারবে? খালি ইনভার্টার হয়ে ভিতরে ঢুকবে, কারণ তার তো বাম পা নাই, সে তো ডান পায়ে মেসির মতো বাম সাইডে ঢুকবে, বাট সে তো মেসির মতো ওই ধরনের এডুকেটেড না যে কী করতে পারে। আপনাকে বুঝতে হবে আপনি কোন টিম নিয়ে ট্রেনিং করাচ্ছেন, আপনি কোন টিমে কোন প্লেয়ার যেখানে দেওয়ার সেখানে দিলে আমি কি করতে পারি। এবং আমাদের হয় কি, আমরা খুব হেড কোচরা খুব কম সময় পাই, একটা টিমকে একটা লাইন আপে দাঁড়াইতে খুব কম সময় পাই। ওই যেমন আপনার এলিট একাডেমিতে যারা কোচিং স্টাফ আছে বাংলাদেশি, তারা 2-3 বছর ধরে ওই এলিট একাডেমির সঙ্গে, এলিটের রেজাল্ট কিন্তু দেখবেন জুনিয়রের সবার ভালো, তারা ছোটকাল থেকে তাদেরকে পাচ্ছে এবং তারা তাদেরকে সুন্দরভাবে টিচ করছে, এবং তারা জানে এই প্লেয়ারটা কই যেতে পারে, এই প্লেয়ারদের স্পেসটা ওর কতটুকু ধারণ ক্ষমতা কতটুকু। আমরা কিন্তু অনেকেও জানি না একটা প্লেয়ারের ধারণ ক্ষমতা কতটুকু। তাহলে আপনাকে এই ধরনের জিনিস হলো প্লেয়ার প্লাস কোচিং স্টাফ প্লাস আপনাকে সময় দিতে হবে। এটা বিল্ডিং তৈরি করতে তো সময় লাগে। এখানে অ্যাসিস্ট্যান্ট কোচদের ভূমিকা কতটুকু? আমি বলবো যে অ্যাসিস্ট্যান্ট কোচের ভূমিকা একজন হেড কোচের থেকে অনেক বেশি। তাকে বলার অধিকার থাকতে হবে, তার বলার ক্ষমতা থাকতে হবে। সে সবচেয়ে বেশি মিস্টেকগুলো হেড কোচের আন্ডারে দিতে, হেড কোচ যদি সেটা অ্যাকসেপ্ট করে, এখন হেড কোচের জন্য ইজি। শুধু অ্যাসিস্ট্যান্ট কোচ না, একজন ট্রেনার বলেন, একজন গোলকিপার কোচ বলেন, মানে এটা তো একটা টিম, আপনি এই টিমের বাইরে কিছু করতে পারবেন না। আপনি যদি একাই ম্যাচ দেখেন, আপনি অনেক কিছু এক সাইড দিয়ে সরে ফেলতেছেন। ট্রেনিং সেশনে আপনি এক সাইডে দেখতেছেন, আরেক সাইডে দেখতেছেন না। দেশ বলে আমি মনে করি যে একটা পিওর ভালো কোচিং স্টাফ দরকার, যারা কিনা ট্যাকটিক্সটা বুঝাতে পারে। আমরা তো 4-5 জন, 3 জন 4 জনের মধ্যে কোচিং স্টাফ রাখি, আসলে কোচিং স্টাফ 7-8 জনই থাকে সবাই। আপনার ভিডিও ক্যামেরা, আমরা পাশের দেশ ইন্ডিয়াতেও যদি দেখি 8 জন 9 জন শেবে আপনার 8-9 জনই দাঁড়ায় থাকে, এবং সেটাতে আপনার ভিডিও ক্যামেরাম্যান ইম্পর্টেন্ট, তারপর কোচিং স্টাফ সহকারী কোচ 2 জন, তারপর ট্রেনার 1 জন, গোলকিপার কোচ, মানে সব কিছু মিলে প্রপারলি যে টিম দরকার সেই টিম কিন্তু আমরা আসলে দিতে আছে নাকি সন্দেহ। এখন দেখেন মামুন ভাই আছে, একজন ট্রেনার আছে, হাবিরা আছে, আর গোলকিপার কোচ উজ্জ্বল ভাই আছে, সবকিছু মিলে 4 জন। এখানে আপনার অনেক বেশি দরকার, এবং প্রত্যেকটা প্লেয়ারের ভুল ত্রুটিগুলি দেখায় দেওয়া এবং পারফেক্ট সিলেকশন করে দেওয়া। এবং আমরা কি আসলে লিগে যাই, লিগের প্লেয়ারগুলিকে ক্যাচ করতে পারি নাকি, যারা বেস্ট পারফর্মার অনেক সময় ডাক পায় না, আবার কিছু জুনিয়র তাদের ইয়েটা আমরা ধরতে পারি কিনা, সবকিছু মিলে আপনাকে এই জিনিসগুলি সবকিছু নলেজে নিতে হবে, দেন আপনি এগিয়ে যেতে পারবেন। আমরা আসলে একবারে প্রায় শেষের দিকে আছি, একটু এমিলির কাছে জানতে যাচ্ছিলাম, এই সিরিজটা ক্যাবরেরার জন্য খুব ইম্পর্টেন্ট। ওনার এই কন্ট্রাক্টটা শেষ হয়ে যাচ্ছে ডিসেম্বরে, হয়তোবা এই সিরিজে এমন হতে পারে লাস্ট ম্যাচে উইন লুজ যাই হোক, হয়তোবা ওনার শেষ হতে যাচ্ছে, কিংবা এমন হতে পারে রিনিউ হতে পারে নতুন কমিটির আন্ডারে। উনি থাকুক না থাকুক, যদিও নতুন কোনো কোচ আসে, তাও কি সহসা বাংলাদেশের এই পারফরমেন্সটা কি চেঞ্জ হওয়ার কোনো আশা আছে? না, এটা খুবই ইম্পর্টেন্ট, এবং এটা আপনার কথাই অ্যান্সার আছে যে আপনি এটা চেঞ্জ হলে কি বাংলাদেশের ফুটবলে চেঞ্জ আসবে কিনা, এটা আমি একদমই মানে এর সাথে একমত না। মানে কোচ চেঞ্জ হলে যারা নতুন কিছু একদম রাতারাতি বাংলাদেশের ফুটবল চেঞ্জ করে ফেলে, ইটস নট লাইক দ্যাট। আমার কাছে মনে হয় যে কাবরেরা তো দলটাকে এখন মোটামুটি একটা জায়গায় নিয়ে আসছে। লাস্ট ম্যাচে যেটা হয়েছে, গোল করতে পারেনি, প্লেয়াররা হাইরে গেছে, বাট লাস্ট ম্যাচে কিন্তু পজিটিভ অনেক দিকও আছে। একটা ম্যাচে আপনি এত সুযোগ তৈরি করেছেন, এটা কোন ম্যাচে লাস্ট করেছেন সেটাও কিন্তু বাংলাদেশ জানে না। এটা কিন্তু একটা বড় সাইন। একটা ম্যাচে 7-8টা আপনি খুব ভালো চান্স তৈরি করে ফেলেছেন, সেটা তো এর আগে বিগত দিনে থাকে না। ইভেনচুয়ালি আমরা যখন খেলেছি আমরাও এত সুযোগ তৈরি করতে পারিনি, যেটা সত্যি কথা। তো এটা একটা ভালো সাইন, এটা তো কোচেই করেছে। বাট কিছু জিনিস আছে যে কোচের সবসময় নলেজে থাকে না, যেটা মামুন বলেছে যে কোচিং স্টাফে আমার কাছে মনে হয় যে আরও ক্যাপাবেল লোক দরকার।
যারা কোচকে কারণ একজন কোচ তো সারাক্ষণ সব ভুলগুলি দেখবে না, এখানে ভিডিও অ্যানালিস্ট থাকবে এবং যারা অ্যাসিস্ট্যান্ট কোচ থাকবে তাদের মেধা আরও বেশি থাকতে হবে, মানে পিক করতে হবে যে আসলে কোন প্লেয়ারকে এখন ইউজ করা উচিত, কাকে রিপ্লেস হিসেবে নামানো উচিত। সো এটা ক্যাবরার পক্ষে সম্ভব না। ক্যাবরার আমার কাছে ততটা খারাপ মনে হয় নাই, বাট দলটাকে তো একটা ভালো শেপে আনছে। লাস্ট যদি আপনার ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই ম্যাচ দেখেন, অস্ট্রেলিয়ার মতো দলের সাথে আমরা 2 গোলে হারছি, লেবাননের সাথে আমরা আগে গোল খেয়ে পরে গোল দিয়ে ম্যাচ ড্র করেছি, কিছু ভালো সাকসেস আসছে, বাট রিসেন্টলি আবার পারফরমেন্স কিন্তু ভালো না। ভুটানের সাথে আমরা খুব বাজে ফুটবল খেলছি, ওয়েস্ট ফুটবল, আমি দেখি নাই 4টা-5টা পাসও আমি করতে দেখি নাই ভুটানের মাটিতে, তো এটা তো বাজে পারফরমেন্স। লাস্ট ম্যাচটাও আপনি ম্যাচ খুব ভালো খেললেন, গোলের সুযোগ তৈরি করলেন, ম্যাচ জিততে পারলেন না, এটা আমরা হয়তো মেনে নিব, সাধারণ দর্শক কিন্তু সেটা মানবে না। সাধারণ দর্শক যে আপনি খুব ভালো বাজে ফুটবল খেলছেন বাট আপনাকে ম্যাচ জিততে হবে। তো কাবরেরার ব্যাপার যেটা বলেছেন যে এটা তো আসলে ম্যানেজমেন্ট ম্যাচের পরে হয়তো তার ব্যাপারে ডিসিশন নেবে, বাট আমার কাছে মনে হয় যে কোচ বদলালেই যে বাংলাদেশের ফুটবল রাতারাতি বদলে যাবে বা তা না, বাট কিছু জিনিস পরিবর্তন আনতেই হবে। মামুন যেটা বলছে যে সিলেকশনের জায়গাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি লিগের ম্যাচ দেখে দেখে আপনার অনেক প্লেয়ার আছে যারা জাতীয় দলে খেলার জন্য ক্যাপাবল, আপনাকে স্ট্রাইকার তৈরি করতে হবে, লাইক এই যে পিয়াস ছেলেটা, তারপরে মিরাজ, এদেরকে সুযোগ দিতে হবে, জাতীয় দলে খেলার জন্য তাদেরকে তৈরি করতে হবে। আন্ডার-20-তে আরও কিছু ভালো প্লেয়ার আছে, আমরা হয়তো বলি যে খুব তাড়াতাড়ি জাতীয় দলের সুযোগ দিয়ে দিয়েছে কোচ, বা এটাই ঠিক না। 20 বছর বয়সে আপনি অনেকে সারা পৃথিবীতে সুপারস্টার হয়ে যাচ্ছে, কিলিয়ান এমবাপ্পে 18 বছর বয়সে আপনার ওয়ার্ল্ড কাপ জিতছে। সুতরাং এইগুলি যেটা হয়েছে যে এগুলি তো অবশ্যই কোচের কনসার্নে থাকবে, এবং নতুন কমিটি আসছে, তারা হয়তো তাদের জন্য সুবিধা হবে আগামীকালকে ম্যাচটা জিতলে, এবং তারপর হয়তো কোচের সাথে বসে একটা লং টার্ম প্ল্যান করবে, এই কোচকে রাখবে কি রাখবে না, এটা আসলে আমাদের কাজ না, এটা তো ম্যানেজমেন্ট রয়েছে, তারা আমাদের থেকে বেশ ভালো বুঝে বাংলাদেশের ফুটবলের জন্য আসলে কি কাজগুলি করতে হবে। বাট আমার কাছে মনে হয়েছে যে কিছু কিছু জায়গায় অবশ্যই পরিবর্তন দরকার, যে বিগত গতানুগতিক চলতে থাকলে লাস্ট ন্যাশনাল যে ম্যানেজমেন্ট কমিটি যেভাবে চলছে, আমি মনে করি ওই গতিতে যদি চলে ফুটবল এর থেকে আরো বাজে। অবশ্যই আপনাকে ধন্যবাদ জাহিদ হাসান এমএলএ, একই সাথে মামুনুল ইসলাম, আপনাকে ধন্যবাদ। দর্শক, আজকে স্টুডিওতে কথা বলছিলাম জাতীয় দল 2জন সাবেক অধিনায়ক নিয়ে, তারা অনেক বিষয় নিয়ে আলাপ করেছে। তবে একটা ব্যাপার যে একটু আগে আলাপ হলো যে কোচ যাবেন, কোচ আসবেন, তবে একটা দলের পেছনে কিন্তু অনেক বিষয় নিয়ে কাজ করতে হয়। আমরা কোচিং স্টাফ নিয়ে কথা বলছিলাম, কিছু নতুন ফুটবলার তাদেরকে সুযোগ দেওয়াটা এবং সঠিকভাবে মেধাবী ফুটবলারদের যাচাই করা, বাছাই করা, সেটাও গুরুত্বপূর্ণ। আশা করি নতুন কমিটি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এই কাজটা করবে, এই প্রত্যাশায় শেষ করছে আজকের আয়োজন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।